নমস্কার আমার সমস্ত গল্পপ্রেমী বন্ধুদেরকে। গল্পের গরুতে আপনাদের অনেকটা স্বাগত। গল্পের গরু যা গাছে নয় আমাদের প্রাণে চড়ে। বন্ধুরা, আমি আরিয়ান। আমি আবারও চলে এসেছি এই সপ্তাহে একটা নতুন গল্প নিয়ে আপনাদের সামনে। আমাদের এই সপ্তাহের গল্পটি একটা সত্যি ইমোশনাল গল্প, একটা হারিয়ে যাওয়ার গল্প, একটা না পাওয়ার গল্প, একটা আফসোসের গল্প, একটা ভুল নির্ণয়ের গল্প, একটা গোড়া মানসিকতার গল্প। আমাদের আজকের গল্পের নাম অবেলার রোদ, আর আমাদের লেখক সৈয়দ রেজাউল করিম। বন্ধুরা, আমাদের আজকের যে গল্পটি সেটা কিন্তু একটা সত্যি ঘটনার উপর অবলম্বিত একটা গল্প। এই গল্পটা যেটা সৈয়দ রেজাউল করিম স্যার আমাদেরকে দিয়েছেন পড়ার জন্য এবং উপস্থাপনা করার জন্য, এইটা সৈয়দ রেজাউল করিম স্যারের যে কর্মজীবন, সেখান থেকে তার জীবনের একটা সত্যি ঘটনা, সেটাকে উনি গল্পে রূপান্তরিত করেছেন এবং সেটা আমাদের অবধি পৌঁছেছে এবং আমরা চেষ্টা করছি সেটাকে আপনাদের অবধি পৌঁছাবার জন্য। তাই এই ঘটনাটা আপনাদের কেমন লাগলো এবং কি ধরনের কথা মনে হলো আপনাদের, সেটা অবশ্যই আমাদেরকে কিন্তু একটু জানাবেন। আমাদেরকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাতে আমাদের লেখক বন্ধু বান্ধবরা খুব উৎসাহিত হয়, তারা খুব আনন্দিত হয় যে আপনারা এতটা অ্যাপ্রিসিয়েট করছেন তাদের গল্প, এত ভালো লাগছে তাদের গল্প। আর আপনারা তো জানেনই, আপনাদের বাড়িতে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ যদি খুব ভালো লেখক লেখিকা হয়ে থাকে, অবশ্যই আমাদের দেওয়া ইমেল আইডিতে তারা নিজেদের গল্প, ছোট গল্প ১,৫০০ শব্দের মধ্যে আমাদেরকে পাঠাতে পারে। আমরা সেটা পড়ে দেখব। যদি আমাদের সত্যি সেই গল্পটা ভালো লাগে বা মনে হয় আমাদের দর্শক বন্ধুদের সত্যি খুব ভালো লাগবে এই গল্পটা, আমরা নিশ্চয়ই এখানে সেটা উপস্থাপনা করব। বন্ধুরা, একটাই শর্ত বা একটাই যেটা ব্যাপার, সেটা হচ্ছে গল্পের এই শেষ পাতায়, লাস্ট পেজে লেখক লেখিকা যেই আমাদেরকে মেল করছে, পিডিএফ পাঠাচ্ছে বা যেই ফরম্যাটেই পাঠাচ্ছে, সেটা আমরা সেটাকে প্রিন্ট আউট করে বের করে নেব, ওয়ার্ড ফরম্যাট, পিডিএফ এর ফরম্যাট, হোয়াট এভার ইট ইজ। কিন্তু লাস্ট পেজে ঠিক এইভাবে কিন্তু সম্পূর্ণ রকমভাবে অ্যাড্রেস ডিটেলটা আমাদের চাই। অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল আইডিটা দিয়ে দিলে আরো ভালো। এই অ্যাড্রেস ডিটেলটা কিন্তু লাস্ট পেজে এইভাবে থাকতে হবে, কারণ একটা কপিরাইটের ইস্যু থাকে। তো আমরা সেই ক্ষেত্রে, সেই জন্য কপিরাইটের ইস্যুটার জন্য আমরা গল্পের গরু টিম নিজেরাই যোগাযোগ করে নিই থ্রু ফোন নাম্বার। আর যোগাযোগের পরে কথা বলে যদি গল্প উপস্থাপনার জায়গাটা তৈরি হয়, তো আমরা কথা বলে তারপরে আমরা সেটাকে করি। তো সেই জন্য এই অ্যাড্রেস ডিটেলটা কিন্তু আমাদের খুব দরকার, এটা ছাড়া কিন্তু আমরা কিচ্ছু করতে পারবো না। তো ঠিক আছে, আজকে আর কথা বেশি না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের গল্পে। আমাদের আজকের গল্পের নাম অবেলার রোদ, আমাদের লেখক সৈয়দ রেজাউল করিম। শুরু করছি তাহলে। দুপুরের সূর্যটা তখন বেশ কিছুটা ঢলে পড়েছে পশ্চিম আকাশে। নিরে ফেরায় ব্যস্ত তখন মানুষজন। আর কয়েক ঘন্টা পরেই আলোর রোশনাই আর কলকাকলিতে ভরে উঠবে রানীকুঠির বাড়িটা। দোতলার ঝুল বারান্দায় দাঁড়িয়ে মনে মনে এসব কথা ভাবছে তনিমা ওরফে তনু দত্ত। আর অবচেতন মনে মাথার এক রাশ ভিজে চুল সুযতনে ছড়িয়ে দিয়েছেন নিজের পিঠে। বসন্তের মিঠে রোদ এসে নির্বিবাদে ছুঁয়ে যাচ্ছিল তাকে। মন্দ লাগছিল না তনিমার, তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিল বেশ। সহসা তার নজরটা গিয়ে পড়ল গলির পথের মুখটায়। একটা সুন্দর যুবতী মাথায় ঝুড়ি নিয়ে হেঁকে ফিরোচ্ছে। চুড়ি নেবে গো, চুড়ি। চুড়িয়ালিকে দেখে লোভ সামলাতে পারলো না তনিমা। ডজন খানেক চুড়ি নিলে মন্দ হতো না। এরম একটা দিনে নতুন চুড়ি হাতে না পড়লে হয়? কদিন ধরেই ভাবছে কিনবে, কিন্তু কিন্তু কেনা আর হয়ে ওঠেনি। সময় করে যেতে পারেনি নিউ মার্কেটে। আর শুভজিৎ যে নিয়ে আসবে তাও না। বিজি মানুষ, ক্লাবে, ব্যবসায় আর বন্ধু বান্ধব নিয়ে সব সময় সে খুব ব্যস্ত। আজও বেরিয়েছে কাজে। যাওয়ার সময় বলে দিতে পারতো তনিমা, বলেনি। বলতে গেলেই শুনিয়ে দিত চারটে কথা। এখনো তোমার শখ মেটেনি তনু, বিয়ের ৩০ বছরের পরেও বিবাহ বার্ষিকী, বাবা বলিহারি তোমার শখের। ঘরে
বাতি দেওয়ার মতো কেউ নেই যে তাদের জন্মবার্ষিকী আয়োজন করবে তনিমা। অগত্যা বিবাহবার্ষিকী ছাড়া উপায় কি? বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীদের আচার অনুষ্ঠানে কবজি ডুবিয়ে খেয়ে আসবে, আর নিজের বাড়িতে কাউকে ডেকে খাওয়াবে না? তা তো হয় না। কথায় বলে, নিতে গেলে দিতে হয়। তাই এইসব আয়োজন, একটু সখানুভূতি আর আনন্দ খোঁজার অন্বেষণ। তাই সকাল থেকে কোমরে আঁচল জড়িয়ে শান্তির সাথে কাজে লেগে পড়েছে তনিমা। কোন চেয়ারটা কোথায় রাখলে বসতে সুবিধা হবে আমন্ত্রিতদের, ঘরের কোন কোন জায়গায় রজনীগন্ধা স্টিকগুলো রাখলে গন্ধে মোমো করবে সারা ঘর, মিউজিকের ডেকগুলো কোন অ্যাঙ্গেলে রাখলে শোনা যাবে তার মিষ্টি আওয়াজ, ফোলানো বেলুন, কাগজের ফুল কোথায় টাঙালে বাচ্চা অতিথিরা হাত পাবে না সহজে, কাচের চীনামাটির জিনিসপত্রগুলো কোথায় রাখলে সহজে ভাঙবে না, এ সব কিছু ভেবেচিন্তে সাজিয়ে রেখেছে তনিমা। তবে কাজের মাসি না থাকলে তার যে কি উপায় হতো তা ঈশ্বরই জানেন। শরীরটাও জানান দিচ্ছে ইতিমধ্যে। তখনও কাজ শেষ হয়ে উঠতে পারেনি শান্তি মাসির। ঘরের ভেতরটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে ব্যস্ত ছিল। আলমারির তলটা ঝাড় দিতে গিয়ে আচানক ঝাঁটার সাথে চলে আসে একটা খাকি রঙের খাম। টাকা কড়ি কিছু থাকতে পারে ভেবে এক ঝলক উঁকি মেরেই দেখে নিল শান্তিবাসী। সেসব কিছু নেই দেখে বাজখাই গলায় চিৎকার করে বলে উঠল, ও বৌদি, দেখো তো এই খামটা দরকারি কিনা। রোদের ছোঁয়া ছেড়ে ঘরে ঢুকতেই ইচ্ছা হলো না তনিমার, তাই মিষ্টি করে বলল, বুড়িটাকে নিয়ে আবার টানাটানি করো কেন মাসি? শান্তি ব্যাপারটা বুঝতে পারলো, রাগে গজগজ করতে করতে উঠে এলো, বিনা বাক্য ব্যয় তনিমার হাতে ধরিয়ে দিল খামটা। এক পলকেই তা দেখে নিল তনিমা। বলল, এইটা এইটা তো সেই হারানো ছবিটা, অনেক বছর ধরে খুঁজে পাচ্ছিলাম না ছবিটা, এখন শান্তি পেলে তো? অভিমানী শান্তি মাসি ঠোঁট উল্টে বলল, ভেবেছিলে শান্তি গেরিয়েছে ছবিটা। তোর যে কথা বলার কি ছিরি বুঝি না বাপু, কোন দিন আবার মুখে এসব কথা শুনেছিস? হ্যাঁ? অভিমানী কণ্ঠে অভিযোগের ইতি টানতে সুর বদলে অন্যভাবেই কথাটা বলল তনিমা। শান্তি চুপ করে গেল, কথা বাড়ালো না। কিন্তু কিন্তু সে বুঝে উঠতে পারলো না আসলে এই ছবিটার পেছনের কারণটা কি। খবরের কাগজে ছাপা এই ছোট্ট শিশুটির ছবি বৌদির কাছে কেন এত মহামূল্যবান, যে কারণে তার মতো সাদাসিধে মেয়েকেও সন্দেহর কাঠগড়ায় দাঁড় করাতে দ্বিধাবোধ করেনি বৌদি। কিন্তু হিসেব কষেও তার তল খুঁজে পেল না শান্তি। সন্ধ্যাবেলায় নাই নাই করেও ৩০-৩৫টা মাথা জুটবে তনিমাদের বাড়িতে। ছেলেপুলে সহ চিত্রা অভিনেত্রী অর্পিতা সেন, কমিশনার সুজয় বোস, মেয়র সুভাষ মিত্র, হাউস ফিজিশিয়ান অর্ণব ঘোষ তারও আসার কথা। তারা সবাই মিলে হই হুল্লোড় করে খাওয়া দাওয়া করবে, নাচবে, গাইবে, শুনবে। তাদের সাথে আনন্দে মেতে উঠবে তনিমা আর তার স্বামী শুভজিৎ। তনিমার তখন মনে থাকবে না এই ছবিটার কথা, কিন্তু কিন্তু ওরা চলে গেলেই আবার তাকে একাকিত্ব গ্রাস করতে ছুটে আসবে। এক মুহূর্ত দেরি না করে বিষাদের তলায় ঠেলে দিয়ে যাবে তাকে। তখন তখন তার মনে হবে এই গাড়ি, এই বাড়ি, এই ভোগ ঐশ্বর্য, জিনিসপত্র সব দুর্বিষহ। জীবনটা তখন মনে হবে খাপছাড়া, গতিহীন, অচল একটা বস্তু। বেঁচে থাকার অদ্ভুত প্রেরণাটা তখন হারিয়ে যাবে
সেই মুহূর্তে। তবুও তবুও বাঁচতে গেলে, বাঁচার প্রেরণা পেতে হলে এই সব কিছুর আয়োজন করতে হয়, রং মেখে সংসেজে অভিনয় করতে হয়। কিন্তু বুকের ভেতরের ব্যথা বুকের মাঝেই গুমড়ে গুমড়ে মরে। তার কোনো উপশম হয় না, উপশম দেওয়ার দাওয়াই নেই, রাস্তাও নেই এই বয়সে। চুরিওয়ালাকে ডাকবে কিনা তা নিয়ে দোটানায় পড়ে তনিমা। বলা তো যায় না কার মনে কি আছে আজকাল। আজকাল তো হরহামেশাই এই ধরনের ঘটনা ঘটছে। বিকেলবেলা ফেরিওয়ালা সেজে গৃহস্থের বাড়িতে ঢুকে লুটপাট করে সটকে পড়েছে। এই মেয়েটাও সেরকম নয় তো? তা কি করে বুঝবে তনিমা? তাই ডাকতে গিয়েও থমকে দাঁড়িয়ে পড়ে। চুরি না নিলে যে চলবে না তা তো নয়। আলমারি হাতড়ালে এখনো অনেক চুরি পাওয়া যাবে যা হাতেও পড়ে দেখেনি কোনোদিন। কিন্তু তনিমার বাসনার আজ উস্কে দিল শান্তি। তাকে উদাস হয়ে চুরিয়ালির দিকে তাকিয়ে থাকতে দেখে শান্তি বলল, বৌদি, চুরিয়ালিকে ডাকবো? মনের মতো চুরি পাওয়া যাবে ওর কাছে। শান্তির কথা বলার ধরন দেখে তনিমা বলল, তাই? তুই ওকে চিনিস নাকি? কেন চিনবো না বৌদি, ও তো আমাদের তেলিপাড়ার ওদিকটাতে থাকে। তাই বুঝি? হ্যাঁ গো বৌদি, খুব ভালো মেয়ে। এ কথা বলে কিছু একটু ভেবে নিল শান্তি। তারপর তনিমার মুখের দিকে তাকিয়ে বলল, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি বৌদি। বালাই ষাট, মনে করতে যাব কেন? যা বলতে চাস বল না। মেয়েটা না মেয়েটা না বৌদি, ঠিক তোমার মতো দেখতে। ফাজলামি রাখতো। শান্তিকে ধমক দিল তনিমা। তারপর আদেশের সুরে বলল, যা যা ওকে ডেকে নিয়ে আয়। আসার সময় নিচের দরজাটা ঠিক মতো লাগিয়ে দিস। আদেশ পেয়ে শান্তি আর এক মুহূর্ত দেরি করলো না। তর করে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। আস্তে করে নিচের দরজাটা খুলে বাইরে বার হলো। রাস্তায় নেমে হাঁক দিল, ও চুরিয়ালি, ও চুরিয়ালি, এদিকে 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 এসো একবার। মাথায় চুরির ঝুড়ি নিয়ে অন্য গলির দিকে পা বাড়িয়ে দিয়েছিল চুরিওয়ালি। সতর্ক হরিণীর মতো কান গেল সেই রবে। সঙ্গে সঙ্গেই রাজহাঁসের মতো ঘাড় ঘোরাতেই হাতছানি দিয়ে ডাকলো শান্তি। চুরিওয়ালিও আর দেরি করলো না, চলে এলো সাথে সাথেই। তাকে নিয়ে দোতলায় উঠল শান্তি। চুরিয়ালির মুখের দিকে চেয়ে হতবাক হয়ে গেল তনিমা। শান্তি যে একেবারে মিথ্যে বলেনি তা তার বুঝতে অসুবিধা হলো না। যখন তিনি 20 বছরের যুবতী ছিলেন তখন ওই রকমই দেখাতো তাকে। তফাৎটা শুধু কাপড় চোপড় আর লালিত্যের। গরিবের ঘরের মেয়ে হলে যা হয় আর কি, রোদে পুড়ে জলে ভিজে খেটে খেতে হয় তাকে। তাদের মতো পয়সা কোথায় পাবে যে রং মেখে সংসেজে পটের বিবি হয়ে থাকবে? ঝুড়ির মধ্যে তালকানার মতন হাতড়ে দেখে নিল তনিমা ম্যাডাম। কিন্তু কিন্তু কিছুই বুঝে উঠতে পারলো না কোনটা ছেড়ে কোনটা নেবেন। চুড়িগুলো সব নতুন ডিজাইনের, মনের মতো সুন্দর, হাতে পড়লে খুব মানাবে তাকে। তার হেন অসহায় অবস্থা দেখে খুঁজে খুঁজে বান্ডিল 2 চুড়ি বার করে দিল চুড়িওয়ালি। তারপর তনিমার হাতে দিয়ে বলল, এগুলো দেখো মা, হাতে পড়লে খুব মানাবে তোমাকে। তনিমা তা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখল। কথাটা মন্দ বলেনি মেয়েটি, কিন্তু চুড়িগুলো পছন্দ হয়েছে এ কথা বলতে গেল না চুড়িয়ালিকে। পছন্দ হয়েছে জানলে লাগাম ছাড়া দাম বলবে, তখন সাপের ছুঁচো গেলার মতন অবস্থা হবে তার। তাই সেগুলোকে এক পাশে সরিয়ে রেখে এটা ওটার দাম জানতে চাইলেন। এক সময় কথার ফাঁকে মেয়েটিকে বলল, তোর নাম কি রে মেয়ে? আমার নাম কনি আছে গো মা,
কনির কথা বলার ধরন দেখে মনে মনে হেসে ফেলে তনিমা। খটকাও লাগে তার মনে। বাঙালিরা সাধারণত এইভাবে কথাবার্তা বলে না। দেখতে বাঙালি অথচ বাঙালি নয়, তাই মেয়েটির পরিচয় জানতে উৎসুক হলেন তনিমা। দ্বিধাহীনভাবে তাই বলেই ফেললেন, তোরা কি বাঙালি না অন্য জাতি? তা তো তা তো আমার জানা নেই মা। তা বললে হয়? জানবি না মানে? সে এক আসলাই হোক আর দো আসলাই হোক, বললে ক্ষতি কি? আমরা বাপু অত জাতফাত মানি না। না গো মা, সত্যি বলছি, আমি জানি না কে আমার বাবা কে আমার মা। শুনেছি হাসপাতালের বেডে জন্মেছি আমি। আমার আমার মা নাকি আমাকে দেখেই বলেছিল আমি তার আমি তার মেয়ে নই। তাই কি করে জানবো আমার বাবা মা কে, আমার আমার জাত বংশ কি? কনির কথাগুলো শুনে চোখে জল এসে গেল তনিমার, কিন্তু তা আড়াল করে নিল কোনো রকম ভাবে। ভাবে ভাবে বুঝিয়ে দিল, চোখের জলটা বুকের ব্যথা নয়, চোখে কিছু পড়ার কারণে। তনিমা আর এক মুহূর্ত দেরি করলো না, দরদাম নিয়ে কোনো কথা বলল না। কনির পছন্দ করে দেওয়া 2 বান্ডিল চুড়ি কনিকে দিয়ে হাতে পরে নিল। তারপর সোজা গিয়ে ঢুকলো ঘরের মধ্যে। আঁচলে রাখা চাবিটা দিয়ে আলমারিটা খুলল। সেখান থেকে একটা 100 টাকার নোট বার করে এনে কনির হাতে গুঁজে দিলেন। কনি বলল, আমার কাছে তো খুচরো হবে না মা, তোমার কাছে খুচরো 30 টাকা নেই। তনিমা বললেন, ওটা ওটা তোর কাছে রেখে দে, পরে যখন আসবি তখন চুরি দিয়ে যাস। তনু বৌদির এ হেন ব্যবহারে অবাক হয়ে গেল শান্তি মাসি। তার থেকে আরো বেশি অবাক হলো কনি। আজ প্রায় 10 বছর পাড়ায় পাড়ায় চুরি বেচে আসছে সে। মা মাসি দিদি বৌদিরা চুরি নিয়ে দাম বাকি রেখেছে অনেক, কিন্তু কোনোদিন গায়ে ফেলে রাখেনি এত টাকা। হঠাৎ তনিমা ম্যাডামের এরকম মতিগতি হলো কেন? এরকম প্রশ্ন শান্তির মনেও জেগেছে। আজ 2 বছর সে বৌদির বাড়িতে কাজ করছে। তার আদেশ মতো হাট বাজার থেকে জিনিসপত্র কিনে এনে দিয়েছে। অভাব অভিযোগে ধার দিয়েছে তাকে বৌদি, কিন্তু 1 কানা পয়সাও ভুলে কম নেয়নি ফেরত নেওয়ার সময়। পড়ায় গন্ডায় বুঝে নিয়েছে সব, কোনো কিছুতেই দয়া দাক্ষিণ্য দেখাননি। আজ হঠাৎ কি এমন হলো যে কারণে তিনি দয়ার পরবেশ হয়ে টাকাটা দিয়ে দিলেন কনিকে, পাওনা টাকা ফেরত পাওয়ার অনিশ্চয়তা থাকা সত্ত্বেও? শান্তির কখনো কখনো মনে হয় এই পয়সাওয়ালা লোকজনেরা যেন শরতের আকাশ, কখন যে কি হয় বোঝাই দায়। এই রোদে ঝলমলের দিন, আবার এই মুখ গোমড়ানো আকাশ। ওরা শোকে চোখের জল ফেলে না, আনন্দ হলে হাসে না, রেগে গেলেও বুঝতে দেয় না। শান্তি বুঝে উঠতে পারে না ওরা মানুষ না অন্য কিছু। কনি তার চুরির ঝুড়িটা মাথায় তুলে নিল। শান্তি সদর দরজাটা খুলে দিতে তার পিছু পিছু নেমে গেল। ঝুল বারান্দায় ভাবলেশহীন হয়ে দাঁড়িয়ে থাকলো তনিমা। কনি ঘর থেকে বার হতেই সশব্দে দরজাটা বন্ধ করে দিল শান্তি। রাস্তায় নেমে কনি হাঁকতে শুরু করলো, চুড়ি নেবে গো চুড়ি। পাথরে পা ডুবিয়ে বেঁচে থাকা কৃষ্ণচূড়া গাছে পড়েছে বিকেলের রোদ। সেই রোদে ঝলমল করছে তার সোনালি ফুলগুলো, কিন্তু গাছের পাতাগুলো ঝরে পড়ছে ধীরে ধীরে। বারান্দায় দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে তা তাকিয়ে দেখছে তনিমা। অস্পষ্ট চোখে পুঙ্খানুপুঙ্খভাবে ধরা না পড়লেও ঠাউর করতে পারছে উনি এগিয়ে চলেছে সামনের দিকে।
তার মিষ্টি মধুর কণ্ঠ ঝরে পড়ছে সেই হাক। চুড়ি নেবে গো, চুড়ি। তনিমার কানে তা অন্য সুরে বাজছে। ছেলে নেবে গো, ছেলে, ছেলে নেবে গো, ছেলে। আর তনিমার বুকের মধ্যে গুমড়ে ওঠে 25 বছর আগের ব্যথা। নিঃশব্দে সেই ব্যথা ঝরে পড়ে তার চোখের কোণাবে। অবর্ণনীয় সেই অনুভূতির শিহরণ হঠাৎ কেটে যায় টেলিফোনের আর্তনাদে। ঝুল বারান্দা থেকে একরকম দৌড়ে গিয়ে টেলিফোনটা ধরে তনিমা দত্ত। বেশ কিছুটা স্বাভাবিক কণ্ঠেই বলেন, হ্যালো, নমস্কার ম্যাডাম, আমি অর্ণব বলছি। আমাকে মাফ করবেন ম্যাডাম, আপনাদের অনুষ্ঠানে আজ আমি যেতে পারছি না। হঠাৎ কি এমন হলো ডাক্তারবাবু, আসতে পারবেন না কেন? আর বলবেন না। গভীর একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ডাক্তারবাবু বলেন, নার্সিংহোমে 2টো অপারেশন পড়ে গেছে সন্ধ্যাবেলায়। একটু বেশি রাত হলেও কোনো অসুবিধা নেই ডাক্তারবাবু, আপনি কাজ শেষ করে আসুন। না ম্যাডাম, আজ কোনো মতেই সম্ভব হবে না। সে কথা শুনে বেশ কিছুটা গম্ভীর হয়ে গেলেন তনিমা ম্যাডাম। কিছুটা বিব্রত বোধ করলেন। পার্টিতে উকিল, ডাক্তার, জজ, ব্যারিস্টার না থাকলে পার্টি ঠিক জমে না। কিন্তু সমাজ সেবা করা মানুষের উপকারের নিমিত্তে ভাবতে গিয়ে হঠাৎ তনিমা ম্যাডামের কিছু একটা মনে পড়ায় তিনি বলেন, একটা পুরনো কথা জিজ্ঞাসা করব ডাক্তারবাবু? নির্দ্বিধায় বলে ফেলুন ম্যাডাম, মনে এত দ্বিধা করছেন কেন? তনিমা ম্যাডাম বললেন, আচ্ছা ডাক্তারবাবু, সেদিন আল্ট্রাসোনোগ্রাফি করার সময় সত্যি কি আপনি মেল ফেটাস অবজার্ভ করেছিলেন আমার পেটে? আদেও না। তাহলে তাহলে কেন মেল ফেটাস বলে আমাদেরকে প্রলুব্ধ করেছিলেন? আপনাদের প্রলুব্ধ করিনি এতটুকু। আপনাকে বাঁচাতে, আপনার পেটের 5 মাসের বেবিকে বাঁচাতে এই মিথ্যার আশ্রয়টুকু নিতে হয়েছিল আমাকে। তাছাড়া ভ্রূণ নির্ণয় করা আইনত নিষিদ্ধ থাকা সত্ত্বেও আমার উপর জোরাজুরি করতে ছাড়েননি আপনারা। তাই মিথ্যা কথাটা বলতে বাধ্য হয়েছিলাম আমি। সেসব ঠিক আছে ডাক্তারবাবু, কিন্তু কিন্তু আপনার ওই মিথ্যে কথা বলার জন্য একটা বাচ্চা মেয়ে অকারণে অনাথ হয়ে গেল। সেই পাপের ভাগ কে নেবে? আমি আর কি বলবো ম্যাডাম, আপনি এর বিচার করেন। বলতে বলতে হঠাৎ স্তব্ধ হয়ে গেল ডাক্তারবাবুর কথা। টেলিফোনটা ঘর ঘর আওয়াজ করতে করতে এক সময় থেমে গেল। সেটা ধরে কয়েকবার হ্যালো হ্যালো বলে চিৎকার করেও কোনো সাড়া শব্দ পেল না তনিমা ম্যাডাম। সশব্দে টেলিফোনটা রেখে দৌড়ে গিয়ে উপুর হয়ে শুয়ে পড়ল বিছানায়। অবাধ্য চোখের জল তখন নিঃশব্দভাবে ঝরে পড়ছে তার বালিশে। নমস্কার। অসংখ্য ধন্যবাদ আমার সমস্ত দর্শক বন্ধুদেরকে যারা এতক্ষণ আমাদের গল্পটা শুনলেন। কেমন লাগলো আজকের বাস্তব গল্প, একটা বাস্তব ঘটনার উপরের গল্প, সেটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদেরকে। আপনারা কে কোথা থেকে দেখছেন, শুনছেন আমাদের গল্প, সেটাও আমাদেরকে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি আমাদের কাছে নিজেদের গল্প পাঠাতে চান আমরা আপনাদের গল্প উপস্থাপনা করি, তাহলে 1500 শব্দের মধ্যে আমাদের দেওয়া মেল আইডিতে আপনারা নিজেদের লেখা গল্প 1500 শব্দের মধ্যে, 1.5 থেকে 2000 শব্দের মধ্যে আমাদের অবধি পাঠাবেন থ্রু মেল। কিন্তু পেছনে অ্যাড্রেস ডিটেলটা থাকতে হবে উইথ ফোন নাম্বার। থ্রু ফোন নাম্বার আমরা গল্পের গরু টিম আপনার সাথে যোগাযোগ করে নেব এবং তারপরে আমরা উপস্থাপনা করব আপনার গল্প আমাদের ইউটিউব চ্যানেলে। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমাদেরকে এতটা সাপোর্ট করার জন্য, এতটা হেল্প করার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অল লাভ অ্যান্ড সাপোর্ট। একটাই রিকোয়েস্ট, প্লিজ আপনারা একটু কমেন্ট করবেন, একটু লাইক শেয়ার করবেন যাতে সবার অবধি এটা গিয়ে পৌঁছায়।
সবাই একটুখানি শুনুক, একটু জানুক, এবং কেউ যদি চাইছে তার গল্প উপস্থাপনা করা হোক বিনামূল্যে, আমরা কোনো টাকা পয়সা নিই না, আমরা বিনামূল্যে উপস্থাপনা করি। তো সেটা যদি কেউ চাইছে তার গল্প উপস্থাপনা হোক, আমরা নিশ্চয়ই সেটা এখানে করব। তো প্লিজ একটু নিজেদের বন্ধু-বান্ধব, আত্মীয়-পরিজনের সাথে একটুখানি শেয়ার করবেন, যাতে সবার অবধি এই জিনিসটা পৌঁছায়। আর অবশ্যই কেমন লাগছে সেটা আমাদেরকে জানাবেন। অসংখ্য ধন্যবাদ আবারও সবাইকে। আপনারা সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আগামী রবিবার আরেকটা নতুন গল্প নিয়ে আপনাদের সবার সাথে দেখা হচ্ছে। নমস্কার।